আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? আশা রাখি তোমরা সবাই ভালো। আমিও তোমাদের গর্ববোধে সমর্থন করছি। যাই হোক, আজকে আমাদের একটি পাঠ আলোচনা করব গদ্যাংশ থেকে শোভা। যে গদ্যাংশের পাঠের নাম আজকের পাঠ শোভা, এবং শোভা গদ্যাংশ লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে সেখান থেকে উদ্দেশ্য আজকে তোমাদের শেখাবো বাক প্রতিবন্ধীদের সমস্যা সম্পর্কে জানতে পারবে। 2 নম্বর, তৎকালীন সমাজে শারীরিক প্রতিবন্ধীদের অবস্থান সম্পর্কে জানতে পারবে। 4 নম্বর, একান্ত আপনজনরা প্রতিবন্ধী অবস্থানকে কিভাবে গ্রহণ করে তা অনুধাবন করতে পারবে। বাক প্রতিবন্ধীদের অনুভূতি আছে, সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। মায়া, মমতা, ভালোবাসা ও প্রকাশের জন্য তারা যে নিজস্ব জগৎ তৈরি করে নিতে পারবে তা অনুধাবন করতে পারবে। 6 নম্বর, প্রতিবন্ধীদের যে আর্থের প্রয়োজনীয়তা রয়েছে, প্রতিবন্ধীদের আর্থের যে প্রয়োজনীয়তা রয়েছে তা অনুধাবন করতে পারবে। প্রতিবন্ধীদের আর্থিক প্রয়োজনীয়তা রয়েছে তা অনুভব করতে পারবে। প্রতিবন্ধীদের প্রতি সম ও সহানুভূতি উন্মেষ করতে পারবে। যাই হোক, আজকের পাঠ আমরা শোভাকে নিয়ে আলোচনা করে যাচ্ছি। বাক প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রচেষ্টায় বাংলাদেশও যে প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শ্রম প্রতিবন্ধী এবং বাংলাদেশে এই প্রেক্ষাপটে বহু মানুষ রয়েছে, এদেরকে সম্মানিত ভাতা প্রদান করে থাকেন এবং প্রতিবন্ধী জন্য অফিস করেছে। বাংলাদেশ প্রতিবন্ধীর জন্য সেবা দিয়েছেন। প্রতিবন্ধীদের ভাতা সম্মানিত মানুষকে দিয়েছেন, মানুষের সঙ্গে তুলনা করেছেন। তাদের চিন্তা ভাবনাকে নিয়ে সরকার পর্যবেক্ষণ করে দেশে বিদেশে যে আনাগোনা সাহায্য সহযোগিতা বাংলাদেশকে উন্নতি লাভ করেছে। বাক প্রতিবন্ধী একটি উদ্দীপক তোমাদের সামনে পড়বো। বলতেছি, 2 পুত্র সন্তানের কন্যা সন্তান পলাশবাবুর পরিবারের আনন্দের বন্যা নিয়ে এলো। নাম রাখা হলো কল্যাণী। সকলের চোখে মণি কল্যাণী বেড়ে ওঠার সাথে সাথে পলাশবাবু বুঝতে পারেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটে। কিছু বললে ফেলবল করে দিগন্তে থাকে। কল্যাণীর বিয়ে কথাবার্তা চলেছে। পলাশবাবু কল্যাণীর সব বড় পক্ষীকে খুলে বললেন। সব শুনে বরের বাবা সুবোধ বাবু বললেন, পলাশবাবু, কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারত, কাজে কল্যাণী মাকে ঘরে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আজকে সমাজে আমাদের প্রতিবন্ধীদেরকে আমরা আশ্রয় দিয়ে থাকি, সেবা দিয়ে থাকি, রাস্তাঘাটে আমরা তাদেরকে পৌঁছাইবার চেষ্টা করি। শোভার গ্রামের নাম কি? শোভা যে পাঠটা আজকে, গ্রামের নাম কি? চিনতে পারছো যে আজকে শোভা পাঠের যে শোভাকে নিয়ে সে পাঠটি লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি একটি কথা বলেছেন, ছোট ভান ছোট কথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্ত সহজ সময় বিস্মিত রাশি পড়তে হয়ে যেত সুবাসী তার চাচ্ছি অর্জন নাহি বর্ণনা চেটা এখন নাহি তো নাই বলে অন্তরে অচিন্ত করে সঙ্গ করে মনে হলে শেষ করে না শেষ। সেই ছেলেবেলার কাহিনী উনি তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আরো বলেছেন একটি কথা, পিতামাতার নীরব হৃদয়বাদ কথাটি দ্বারা লেখক কি বুঝতে চেয়েছেন। আজকের কথাটি দ্বারা লেখক বাক প্রতিবন্ধী শোভার ভবিষ্যৎ আশঙ্কায় পিতামাতার অসহায়ত্বের একটি
বুঝাতে দিচ্ছেন। প্রতিদিন মানুষের নেই পিতামাতা নীরব থাকেন, পিতামাতা গর্ববোধ করতে পারেন না। কি কারণে প্রতিবন্ধী হলো? আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রতিদিন মানুষ তার রিজিক বন্টন করে ফেলেছে। আমরা যারা সুস্থ সবল মানুষ আছি, আমরা যেন সকল মানুষের সেবা করি। তাই বলে আজকে সবাইকে কেন্দ্র করি আজকে আমাদের এই অনুধাবন শেষ করলাম। বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী, আমরা একবিধ শিক্ষা নিয়ে আমরা আলোচনা করে দেখি। শিক্ষক আমাদেরকে প্রায় বলে থাকেন যে গার্জেন অভিভাবকরা যে আমি পাঠাতাম নিয়ে প্রতিবন্ধী ছেলে মেয়ে, আমরা বলি আসো সবাই মিলে ক্লাস করে, সবাই মিলে সহযোগিতা করে কাম্যতা অর্জন করো। বিশেষ চাহিদা সম্পন্ন সবাই যে পরিবারের বোঝা সে ছোটবেলা থেকেই বুঝতে পেরেছিল, তাকে পরিবারের অভিশাপ স্বরূপ মনে করে ভবিষ্যৎ চিন্তার পিতামাতা উদ্বিগ্ন ছিলেন। কিন্তু তাই বড় দিকে মেয়ের বিয়ে দেওয়ার পর সবার কিনে তার বাবা মায়ের চিন্তায় কোনো অন্ত ছিল না। সুভা পাক প্রতিবন্ধী হয় তার কোনো ভালো করে পার্থক্য করা যাবে না, যাতে দেখো এখানে সবার পিতামাতার নীরব হৃদয় ভাগ। আজকে সরকার আমাদেরকে প্রতিবন্ধীদেরকে বাধা দিচ্ছেন, প্রতিবন্ধীদেরকে সহযোগিতা দিচ্ছেন। সমাজের মানুষ আমরা সকলে মিলে প্রতিবন্ধীদের সহযোগিতা করে থাকি। জন্ম থেকেই দুই পায়ে থাকা মানুষকে নিয়ে জীবন চলতে পারে, হাঁটতে পারে, কিন্তু মানুষ জন্ম থেকে কেউ পা প্রতিবন্ধী হয়ে থাকে, কেউ দেহ অঙ্গ গ্রামের যে কোনো একটা সাইড আঁকাপাকা হয়ে থাকে, তাদেরকে প্রতিবন্ধী করা হয়। কিন্তু মা তার সন্তানের প্রতি গভীর ভালোবাসা থাকে। কেন আমার সন্তানটি প্রতিবন্ধী হলো? আমি কোনো অপরাধ করি নাই, সবকিছু আল্লাহ সৃষ্টিকর্তার দান। আমাদের উদ্দীপকে সেই বাক প্রতিবন্ধীদের অনুভূতি আছে, সে সম্পর্কে ধারণা লাভ করতে পারে। বাক প্রতিবন্ধী তার সকল কিছু বোঝাইতে চেষ্টা করে। আমরা কোনো কোনো মানুষ আমরা বুঝি, তার চিন্তা চেতনা, তার সব দুঃখ বেদনা সব তার মায়ের কাছে, বাবার কাছে, যাকে আপন মনে করে তার কাছে বলে। আমাদের মধ্যে আছে প্রতিবন্ধী, তাদের কথা আমরা অনেকটা বুঝি না, অনেকটা বোঝার চেষ্টা করি। সে বুঝে ভালো মন্দ। একজন প্রতিবন্ধী সে বুঝে অন্যায় করে, সে তার বিবেকে বাধা দেয়। কিন্তু আমরা যারা জ্ঞান সমাজ, যারা আমরা বাকশক্তি আছে, আল্লাহ তাআলা আমাদের বাকশক্তি দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে অনেক বুদ্ধি থাকতে পারে। কিন্তু প্রতিবন্ধীদের প্রতি কোনো অবাধা করে দেখলে চলবে না। তার বাক প্রতিবন্ধীর মধ্যে যে সমস্ত বলতে চেষ্টা করে তা শুনতে হবে, আর তাকে বুঝিয়ে দিয়ে সান্ত্বনা দিতে হবে। যাই উদার দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজের চেতনা করতে হবে, মানুষ উদারপন্থী হতে হবে। কিন্তু বাক প্রতিবন্ধী সভা কথা বলতে পারে না বলে মা মনে করেন তার নিয়তি। সেই যে বাক প্রতিবন্ধী সভা পিতামাতার অব্যক্ত বেদনার সভা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে। আবার কেউ তার সঙ্গে মিশত না। সরকার বলেছে তাদেরকে মিলেমিশে ছেলে মেয়েদের আকুলে রাখতে হবে, সমাজে মিলেমিশে চলতে হবে। সমাজ সবার জন্য সামাজিক ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের আজকে সামাজিক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, আজকে মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পাঠানো হয়। তাদের মধ্যে বাক প্রতিবন্ধী যারা আসলে তারা আসতে চায় না, আমরা তাদেরকে আসতে দিই। পিতামাতার অব্যক্ত বেদনা শোভা খুব ভালোভাবে উল্লেখ করতে পারত, কিন্তু বাক প্রতিবন্ধী হয়েও আবার কেউ তার সঙ্গে মিশত না, খেলত না। সে ভেবে কষ্ট পেত আমার সঙ্গে খেলে না, কিন্তু নিজেকে আরাম মনে করত। আমরা তো তাই প্রকৃতির মাঝে মুক্তি আনন্দ করছো। আমরা প্রকৃতি জগতে সবাই আনন্দ ভোগ করি, বাক প্রতিবন্ধী আনন্দ ভোগ করতে চেষ্টা করে। নদীর পারে যখন বসে থাকতো, কল্পনা আছে জগৎকে সে প্রশস্তি দিত। নদীর জগতে বসে সে নদীর পারে বসে যেখানে শুভাবর্ধন করত, কিন্তু সে ভাবহীন। সবার মতো কল্যাণী জীবনের প্রতিবন্ধী অসুস্থ
অসহায়ত্ব ফুটে উঠেছে। কল্যাণী শারীরিকভাবে বেড়ে উঠলেও মানুষের বিকাশ ঘটেন। বাক প্রতিবন্ধী, অম প্রতিবন্ধী, তারপরে কত প্রকারে বলবো, কেউ হাত পা জন্ম থেকে দোষী ত্রুটি থাকে, কিন্তু প্রতিবন্ধী তো প্রতিবন্ধী সরকার খুব গুরুত্ব দিয়েছেন। প্রতিবন্ধী অবহেলা দেখাতে চলবে না। প্রতিবন্ধীর প্রতি ভালোবাসা, প্রতিবন্ধীর প্রতি স্নেহ মমতা, অসহায়ত্ববোধ যেন সে না বুঝতে পারে, তার দুঃখ কষ্ট যেন কিছুটা আমরা অনুধাবন করতে পারি, সেই প্রচেষ্টায় আজকে পার্টির অনুধাবন করে থাকি। আজকে আমাদের মায়া মমতা ভালোবাসা প্রকাশের জন্য তারা নিজস্ব জগৎ তৈরি করে নিতে পারবে। একজন প্রতিবন্ধী মায়ার জগতে বাস করতে চায়, সে তার আত্মীয় স্বজনকে আপন মনে করে আত্মীয় স্বজন ঘুরে বেড়ায়, কিন্তু অনেক ক্ষেত্রে তারা প্রকাশ করতে পারে না। কিন্তু তাদের মধ্যে মানবতা আছে। প্রতিবন্ধীরা অন্যায় বিচার করে, তারা খুবই সান্ত্বনার মধ্যে বাস করতে থাকে, সে নিজস্ব গতিতে চলে এবং সমাজে কারো কাছে বসলে সে অনুধাবন করে সে বসতে চেষ্টা করে এবং সে আনন্দ পায়। আমরা যেন সেই প্রতিবন্ধীকে আমরা আনন্দ দান করতে পারি, তাদেরকে সমাজের মধ্যে সর্বশ্রেণীর মতো সে বসবাস করে সেই উপলব্ধি যেন তাদের মধ্যে দিতে পারে। বাণীকণ্ঠ তার মেয়েদের মাঝে শোভাকে বেশি ভালোবাসত। কেন? বাণীকণ্ঠ মেয়েদের মাঝে কাকে বেশি ভালোবাসত? বাণীকণ্ঠ তার মেয়েদের মাঝে শোভাকে বেশি ভালোবাসত। শোভার পিতামাতা কলিকাতায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিল কেন? তাই আজকে মায়া মমতা ভালোবাসা প্রকাশের জন্য তারা যে নিজস্ব জগৎ তৈরি করে নিতে পারে, তা অনুধাবন করতে পারে। এই জন্য গ্রামের মানুষের নিন্দা ও এক ঘরে হওয়ার ভয়ে বিয়ের উদ্দেশ্যে যখন শোভাকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। শোভার বয়স ক্রমে ক্রমে ব্যক্তি চলছিল। তৎকালীন সমাজে তার বয়সের মেয়েদের বিয়ে না হলেও তা নিতে নিন্দা করা হতো। শোভা বাক প্রতিবন্ধী হয়, তাকে বিয়ে করতে রাজি হয় না। ফলে তাদের পরিবারের নিয়ে সমালোচনা বাড়তে থাকে। আবার শোভার বাবা সচ্ছল হওয়ায় তার কিছু শত্রু রয়েছে, তাদের প্রয়োজনা পরিবারটি ঘুরে হবে বলে মনে গুজব তারা। এই কারণেই শোভাকে বিয়ের উদ্দেশ্যে কলকাতায় নিয়ে গেল। শোভার প্রতিবেশীদের মধ্যে মানসিকতা মিনুর পরিবারের মাঝে উঠল কেন? শোভা গল্পের কেন্দ্রীয় চরিত্র সুভাষিনী। মা বাবা অনেক সাধ করে জন্মের সময় তার নাম রেখেছিল সুভাষিনী, শুভা রানী। কিন্তু বিধাতার কি নির্মম পরিহাস, সে আজ কথা বলতে পারে না। বিধাতার সৃষ্টি করতে আল্লাহ, যিনি মামু নির্বাতাই আজ আমাদের ভাবতে ভাষাতে পরিণত করেছে, তবে কথা বলতে না পারলো। দুটো চোখের অপূর্ব চাউনি, দুটো ঠোঁটের সুমিষ্ট হাসি, তার মধ্যে খুব সহজে আমাদের মধ্যে পৃথক স্থান করেছে বাড়ির সবচেয়ে প্রিয় শোভা। তাই বাড়িতে আসছিল গবাদি পশু, দেশে তার সেবা করত, মনে হতো শোভা তাদের ভাষা বুঝত। তাই তাদের মধ্যে সবার ঘনিষ্ঠতা ঠিক নিবিড় ছিল যে কখনো তাদের গলা ধরে মুখের সাথে মুখ রাখিয়ে যখন সে বুঝতে চেষ্টা করত, দেখতে মনে হতো তাদের মধ্যে বন্ধুত্ব চিরদিনের মধ্যে আপন। তারা মানুষ যখন কথাবার্তা বলতে পারে না, পশুদের সাথে। কলিকাতা যাওয়ার পূর্বদিন শোভা তাদের কাছে বিদায় নিয়ে গেল। দুটি চোখ অস্ত্রযুক্ত হয়, কাজী বলা যায় যে শোভার প্রতিবেশীদের শোভার প্রতি ইতিবাচক মনোভাব থাকলো। শোভার মধ্যে প্রতিবেশী তার লক্ষণীয় নয়। তাই সবাইকে সকলে ধন্যবাদ। আজকে পাঠ সমাপ্ত করলাম। সকলকে ধন্যবাদ।